We're taking things that are, genetically modified organisms, and we're injecting them in little kids' arms. We just shoot them right into the vein. গেটসের ব্যবসায়িক কৌশল 1998 সালে তীব্র সমালোচনার মুখে পড়ে যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করে। এটি ছিল বিল গেটসের ভিডিও রেকর্ড করা জবানবন্দির তৃতীয় ধাপ, যা 18 মাসের বিচার প্রক্রিয়ার সময় নেওয়া হয়েছিল। What were the non-Microsoft browsers that you were concerned about in January of 1996? That month. Yes, sir. And what about it? What non-Microsoft browsers were you concerned about in January of 1996? I don't know what you mean concerned. What is it about the word concerned that you don't understand? I'm not sure what you mean by it. The Justice Department has charged Microsoft with engaging in anti-competitive and exclusionary practices designed to maintain its monopoly in personal computer operating systems. নেতিবাচক সংবাদমাধ্যমের কভারেজকে ছাপিয়ে যাওয়ার কৌশল হিসাবে গেটস $100 মিলিয়ন বিনিয়োগ করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গড়ে তোলেন। এক রাতের মধ্যে বিল গেটস নিজের জনসম্মুখের ভাবমূর্তি বদলে ফেললেন। নিষ্ঠুর প্রযুক্তি মোনোপলিস্ট থেকে বিশ্বের সবচেয়ে উদার দাতব্য কর্মীতে রূপান্তরিত হলেন। We had the chance to witness Bill Gates 2.0, the man you don't know. এই রিব্র্যান্ডিং প্রচারণা সফল হয়, তার নেটওয়ার্ক দ্রুত দ্বিগুণ হয়ে যায় এবং বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী মানুষ উপাধি অর্জন করেন। $10 billion in vaccinations over the last 2 decades, and you figured out the return on investment for that. It kind of stunned me. Can you walk us through the math? ওয়াল স্ট্রিটের একটি প্রবন্ধে বিল গেটস ঘোষণা দেন, ভ্যাকসিন হলো আমার জীবনের সেরা বিনিয়োগ। There's been over a 20-to-1 return. So if you just look at the economic benefits, that's a pretty strong number compared to anything else. গেটস ফাউন্ডেশন দ্রুত বিস্তৃত হয়ে একটি বিশাল ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বহুজাতিক কর্পোরেশনের রূপ নেয়, যা নিয়ন্ত্রণ করে একটি সাপ্লাই চেনের প্রতিটি ধাপ, সিয়াটেলে অবস্থিত বোর্ডরুম থেকে শুরু করে আফ্রিকা এবং এশিয়ার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি দাতব্য সংস্থা কি ক্ষতি করছে? বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতি বছর লাখ লাখ ডলার আয় করেছে এমন কোম্পানি থেকে যাদের ওপর দায় চাপানো হয়েছে সেই একই সামাজিক ও স্বাস্থ্য সমস্যার জন্য, যেগুলো সমাধান করার দাবি এই ফাউন্ডেশন করে। গেটস ফাউন্ডেশনের বিনিয়োগ রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার সবচেয়ে বেশি দূষণকারী 69টি কোম্পানিতে। ফাউন্ডেশনের পোর্টফোলিওতে থাকা অন্য কিছু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে হাজার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে উচ্ছেদে বাধ্য করা, শিশু শ্রমকে সমর্থন করা, প্রতারিত করা এবং চিকিৎসা সেবার প্রয়োজন থাকা রোগীদের অবহেলা করা। গেটস ফাউন্ডেশন এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করেনি। WHO এবং CDC দুটোরই শীর্ষদাতাদের একজন হিসাবে সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা স্বাধীনতাকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করার জন্য বিল গেটসের চেয়ে বেশি ক্ষমতা আর কারণ নেই। Only returns when we've largely vaccinated the entire global population. This will be the new normal until a vaccine is developed. Until we find a vaccine, going back to normal means putting lives at risk. We need to produce it and to deploy it in every single corner of the world. Full vaccination of our children and pregnant women. Development of new vaccines, therapeutics and diagnostics. And effective vaccines and therapeutics are developed. We've already bought the syringes. We already know where it's going to happen. We're thinking about what that's going to be. It's all part of this plan. Our military is now being mobilized, so at the end of the year, we're going to be able to give it to a lot of people very, very rapidly. সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ন্যাশনাল চাইল্ডহুড ভ্যাকসিন ইনজুরি অ্যাক্টে স্বাক্ষর করেন, যা ভ্যাকসিন প্রস্তুতকারকদের সম্পূর্ণ দায়মুক্তি দেয়। ভ্যাকসিন সংক্রান্ত আঘাত ও মৃত্যুর কারণে 1 দশক ধরে চলা মামলার পর ভ্যাকসিন প্রস্তুতকারকরা দেউলিয়া হওয়ার পথে ছিল।
নীতি নির্ধারকদের ওপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে ভ্যাকসিন কোম্পানিগুলো হুমকি দেয় যে তারা ভ্যাকসিন তৈরি বন্ধ করে দেবে যতক্ষণ না তারা আইনি দায় থেকে সুরক্ষা দেয়। এখনও পর্যন্ত যখনই কেউ কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে আহত বা নিহত হয় তখন ক্ষতিপূরণ দেওয়ার দায়ভার পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের করদাতাদের উপর। Welcome back. Were several Indian tribal girls used as guinea pigs? The report alleges that 2 American pharma giants' untested vaccine was administered to thousands of tribal girls without proper study and paperwork. ভারত ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। গেটস ফাউন্ডেশনের প্রণোদনায় বলিউড সেলিব্রিটিরা জনসাধারণকে ব্যাপক ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করে। 2009 সালে আদিবাসী শিশুদের HPV ভ্যাকসিন দেওয়া হয়। 24,000-এরও বেশি মেয়েকে বলা হয়েছিল যে তাদের ওয়েলনেস শট দেওয়া হচ্ছে, যা অনেক ক্ষেত্রে বাবা মা বা অভিভাবকের অবগত সম্মতি ছাড়াই করা হয়েছিল। যারা এই ভ্যাকসিন দিচ্ছিল তারা ওই মেয়েদের অভিভাবকদের কাছে মিথ্যে বলেছিল এবং মেয়েদেরও বলেছিল এটা ক্যান্সার সারিয়ে দেবে, তোমার কখনো ক্যান্সার হবে না। এরপর ওই মেয়েদের অনেকেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, কারো খিঁচুনি শুরু হয়, কারো ক্যান্সার ধরা পড়ে, আর 7 জন মেয়ে মারা যায়। তাদের জন্য কোনো বীমা ছিল না, কোনো সাহায্যও ছিল না। গেটস ফাউন্ডেশন অস্বীকার করে যে এটি কোনো ক্লিনিক্যাল ট্রায়াল ছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ভারতের পার্লামেন্ট একটি টাস্ক ফোর্স গঠন করে, বিষয়টি তদন্ত করে এবং গেটস ফাউন্ডেশনকে দেশ থেকে বের করে দেয়। কিন্তু ভারত একটি বর্বর দেশ, এখানে জিনিসপত্র ঘটে খুবই বর্বর উপায়ে। তবে যা আমাকে অবাক করেছে তা হলো আমি দেখলাম একটি আমেরিকান সংস্থা প্রকাশ্যে কাজ করছে এবং তারা কাজ করছে খুবই বলা যায় ভারতীয় ধাঁচে। তাই আমি যে পথে এগোলাম তা হলো আমি চাই পুরো প্রক্রিয়াটি তদন্ত করা হোক। ভারতের পার্লামেন্ট একটি কমিটি গঠন করল এবং আমার কাছে এটা বেশ আশ্চর্যের বিষয় ছিল, কারণ সাধারণত এত উচ্চ পর্যায়ে তদন্ত গরিব মানুষের ওপর প্রভাব ফেলা কোনো বিষয় হয় না। এবং সেই রিপোর্টটি ছিল এতটাই অসাধারণ, আমার মনে হয় না ভারতীয় পার্লামেন্ট এর আগে কখনো এত তীব্র সমালোচনামূলক রিপোর্ট প্রকাশ করেছে। সরকারি কর্মকর্তারা এসে বললেন, আমাদের এটা অনুমোদন দেওয়া উচিত ছিল না, আমরা দুঃখিত, আমরা আবার তাদের অনুমতি দেব না। কিন্তু এখন তারা আবার ফিরে এসে তাদের পুরনো কৌশল চালাচ্ছে। The good news is that human clinical trials can start as early as July 2020 for India's first COVID-19 indigenous vaccine that's been developed by Bharat Biotech. তুমি কল্পনা করতে পারো, মিডিয়ার দ্বারা মিডিয়ার অপব্যবহার, রাজনৈতিক দলগুলোর নেতাদের দ্বারা জনমত প্রভাবিত করা, সব রাজনৈতিক দল একসাথে বলে উঠছে আমরা ভ্যাকসিন চাই। আর সবচেয়ে খারাপ বিষয় হলো তাদেরকে দাতব্যকর্মী হিসেবে গণ্য করা হয়, যেখানে আসলে এটা হলো রাজনৈতিক এবং আর্থিক ক্ষমতা অর্জনের প্রক্রিয়া। এবং আমার মনে হয় বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ, যেখানে 130 কোটিরও বেশি মানুষ, এটা হবে ওষুধ কোম্পানিগুলোর জন্য লাভের বিশাল ক্ষেত্র এবং সেই প্রক্রিয়ায় প্রচুর মানুষকে হত্যা করার উপায়। হ্যাঁ, আমার দুঃখ হয় যে আমরা এখনো কোনো উপকার করতে পারিনি সেই মেয়েদের জন্য যারা ভুগেছে। তুমি জানো, এটা এতটাই ভয়ঙ্কর যে তারা আসলে বিশ্বের সঙ্গে কি করছে তা ভাবলেই আতঙ্ক লাগে। We're taking things that are, genetically modified organisms and we're injecting them in little kids' arms. We just shoot them right into the vein. 2018 সালের এক বৈজ্ঞানিক গবেষণা যা ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথে প্রকাশিত হয়, এতে উপসংহারে বলা হয় 2000 থেকে 2017 সালের মধ্যে ভারতে গেটস সমর্থিত মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিন দেওয়ার ফলে 4,90,000-এরও বেশি শিশু পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। সবসময়কার মতো কৌশলী হাত সাফাই ব্যবহার করে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া ও ফ্যাক্ট চেকাররা তড়িঘড়ি করে এই খবর চাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতের একদল গবেষক ও চিকিৎসকের সূক্ষ্ম ও নিরলস কাজের কারণে সেই অস্বস্তিকর সত্য এখনও nih.gov ওয়েবসাইটে টিকে আছে। কোনো চিকিৎসা প্রশিক্ষণ ছাড়াই বিল ও মেলিন্ডা গেটস গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তারা পুরো বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার নিজের এজেন্ডা বাস্তবায়ন করে। এই ফাউন্ডেশনের বিরুদ্ধে বিশ্বের কিছু দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের সরকার মামলা করেছে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রোগ্রামের মাধ্যমে গুরুতর ক্ষতি করার অভিযোগে।
You just look at healthcare workers around the world, they deserve to get the vaccine first. You know, here in the United States, really it's going to be black people who really should get it first, and many indigenous people. আমাদের সব সময় শেখানো হয়েছিল যে ভ্যাকসিন নিরাপদ, এটি স্বাস্থ্যের জন্য ভালো, এটি এমন কিছু যা আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু এখন আমি একজন রাজ্য আইন প্রণেতা হিসেবে যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে এই গবেষণাগুলো দেখা এবং অনেকগুলো গবেষণা পর্যালোচনা করার পর বিষয়টি খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি চাই আফ্রিকান আমেরিকান সম্প্রদায় তাদের চোখ খুলুক, দেখুক পৃথিবীতে এত জায়গা থাকা সত্ত্বেও মিস্টার গেটস কেন আফ্রিকাকেই বেছে নিলেন। এটা এমন নয় যে তিনি আমার মতো দেখতে মানুষের প্রতি মায়া রাখেন, বরং তিনি একটি নির্দিষ্ট এজেন্ডার প্রতি যত্নশীল। বহু বছর ধরে আফ্রিকান দেহকে বিগ ফার্মার জন্য ল্যাব ইঁদুরের মতো ব্যবহার করা হয়েছে। তারা আমাদের ওপর ট্রায়াল চালাচ্ছে, আমাদের ওপর পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু একজন আফ্রিকান হিসেবে আমি বলছি এবার আর না। আফ্রিকানরা তারা বিশ্বের পরীক্ষাগারের গিনিপিগ হতে হতে ক্লান্ত। তাদের সতর্কতার অ্যান্টেনা এখন উঁচুতে তোলা এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে জানিয়ে দিচ্ছে তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আমেরিকার সরকারের একটি নীতি আছে যার নাম কিসিঞ্জার রিপোর্ট। এটি 70-এর দশকের মাঝামাঝি সময় প্রস্তুত করা হয়েছিল। এতে স্পষ্টভাবে বলা আছে যে আফ্রিকায় মার্কিন পররাষ্ট্রনীতির উদ্দেশ্য ছিল জনসংখ্যা কমানো, কারণ সেখানে প্রচুর খনিজ সম্পদ আছে। তখন কিসিঞ্জার এবং কার্টার প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চেয়েছিল আফ্রিকার জনসংখ্যা কমিয়ে দিতে, যাতে আফ্রিকানরা উন্নতি করতে না পারে এবং নিজেদের সম্পদ নিজেরা ব্যবহার করতে না পারে, কারণ আমেরিকায় আমাদের সেই সম্পদের প্রয়োজন। বিদেশি শক্তিগুলো একযোগে আফ্রিকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে। Some children did survive the botched vaccinations last month and will recover, but 15, all under the age of 5, died from fever, vomiting, and diarrhea. Human errors contributed to the unfortunate deaths of the children. তুমি কিভাবে বিগ ফার্মাকে বিশ্বাস করতে পারো, কিন্তু সেই সব বাবা মাকে বিশ্বাস করো না যখন তারা তোমাকে বলে যে তাদের সন্তানদের ক্ষতি করেছে এই বিগ ফার্মা। আমি পরোয়া করি না এই কর্পোরেট মেশিনটা দেখতে কত বড়। একজন অভিভাবক হিসেবে আমি বলতে পারি, নিজেদের সন্তানদের জন্য এই মানুষগুলো কখনোই লড়াই থামাবে না। বিল গেটস হয়তো জীবিতদের মধ্যে সবচেয়ে ভুল বোঝা মানুষ, অথবা ইতিহাসের সবচেয়ে চতুর প্রতারকদের একজন। সে কি একজন দয়ালু নায়ক, নাকি এক সুযোগ সন্ধানী ছলনায়ক? ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে চাই পৃথিবীর অন্যতম ধনী একজন মানুষ তার সম্পদ মানবতার উন্নতির জন্য দান করছেন। আমি সেই আন্তরিক হাসিতে বিশ্বাস করতে চাই যে তার হৃদয় তার সোয়েটারের মতোই নরম ও উষ্ণ। অন্তত আমি বিশ্বাস করতে চাই যে সে যে ক্ষতি করেছে সে তার ব্যাপারে অজ্ঞ। When do you think life will fully return to what we thought of as normal back in January? No masks, no social distancing, no other protective measures necessary? Certainly by the summer, we'll be way closer to normal than we are now. But even through early 2022, unless we help other countries get rid of this disease and we get high vaccination rates in our country, the risk of reintroduction will be there. And of course, the global economy will be slowed down, which hurts America economically in a pretty dramatic way. So we'll have, starting in the summer, about 9 months where a few things like big public gatherings will still be restricted. But, we can see now
that somewhere between 12 to 18 months, we have a chance, if we manage it well, to get back to normal. For the world at large, normalcy only returns when we've largely vaccinated the entire global population. And well, this won't be the last pandemic that we face. So we'll have to prepare for the next one. That, I'd say is will get attention this time.